আসসালামু আলাইকুম। ক্লাস 10। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তো এটা একটা এখন বিরাট সমস্যা, কারণ আমাদের জনসংখ্যা বিশ্বের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ। আর এই জনসংখ্যার বিপুল পরিমাণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই যে সমস্যা, সেই সমস্যাগুলো কি কি সেগুলো আমরা দেখব। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। 1 নম্বর হচ্ছে দেখো, আমাদের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেই প্রাকৃতিক সম্পদগুলো আমরা নির্দ্বিধায় ব্যবহার করে থাকি, কিন্তু এই প্রাকৃতিক সম্পদ যদি অত্যধিক পরিমাণে ব্যবহার করতে থাকা হয় তাহলে একটা সময় সেটা হ্রাস হবে এবং পরবর্তী যে জেনারেশন তাদের কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তো বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ, যেমন ধরো বনজ সম্পদ, জলজ সম্পদ, তারপরে খোলা মাঠ, পশুর চারণভূমি, কৃষিক্ষেত্র, এগুলো ক্রমশ হ্রাস পাচ্ছে। কারণ এই অতি জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সমস্ত জিনিস মানুষ কি করছে, সেখানে বসতি স্থাপন করছে, যার জন্য বনজ সম্পদ কেটে ফেলা হচ্ছে, জলজ সম্পদকে বন্ধ করে দেওয়া হচ্ছে, খেলার মাঠের জায়গা কমে যাচ্ছে। বসতি বেড়ে যাওয়ার ফলে বন কেটে শিল্প স্থাপনও হচ্ছে, কৃষি জমিতে আবাসস্থল গড়ে উঠছে এবং বিভিন্ন জলজ সম্পদ, যেমন ধরো মাছ, কাঁকড়া, মুক্ত ঝিনুক ও অন্যান্য প্রাণীরা কি হচ্ছে না, ব্যাপক হারে কমে যাচ্ছে। এছাড়াও পশু যেখানে চড়ে বেড়ায়, পশুর যে চারণভূমি, সেগুলোকেও বিভিন্ন গৃহ নির্মাণের কাজে লাগানো হচ্ছে, যার জন্য আমাদের প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে সেগুলো হ্রাস পাচ্ছে এবং আমরা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট, অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। দেখো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শিল্প স্থাপন করা হচ্ছে, তো যার ফলে আমাদের প্রচুর জায়গার দরকার হয়। সেই জায়গার জন্য আমরা নির্বিচারে অরণ্যকে ধ্বংস করে দিচ্ছি, কলকারখানা নির্মাণ করছি, গৃহ নির্মাণ করছি। এর ফলে আমাদের বিভিন্ন ধরনের কাঠেরও প্রয়োজন হচ্ছে। এই সমস্ত কারণে অরণ্যকে নির্দ্বিধায় যথেচ্ছভাবে ধ্বংস করা হচ্ছে। ফলে কি হচ্ছে না, এই অরণ্য যাদের আবাসস্থল, অর্থাৎ বিভিন্ন পশু পাখি তাদের যে বাসস্থান, সেটা নষ্ট হচ্ছে, বন্য প্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, বাস্তুতন্ত্র একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে, বাস্তুতন্ত্র ক্ষয় হচ্ছে, যার ফলে কি হচ্ছে না, আমাদের প্রকৃতিতে বিভিন্ন বিপর্যয় নেমে আসছে। যেমন ধরো, সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খল কি হচ্ছে না, খাদ্য শৃঙ্খল
বিঘ্নিত হচ্ছে, কারণ ফুড চেন এটা একটা চেন সিস্টেম। সেখানে যদি মাঝখানে খাদ্য শৃঙ্খলের কোনো মধ্যেখানে যদি কোনো প্রাণী কি হয় না ধ্বংস হয়ে যায়, তাহলে সেই চেনটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা বিঘ্নিত হবে, যার ফলে খাদ্য খাদক সম্পর্কের ছেদ ঘটবে। এছাড়াও গাছের অভাবে পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। অরণ্য ধ্বংস করা, জলচর প্রাণীদের সংখ্যা হ্রাস ইত্যাদির কারণে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ক্ষয় হচ্ছে, যার প্রভাব মানুষ সহ সকল জীবজগতের ওপর পড়ছে এবং ভবিষ্যতে আরও পড়বে। আমাদের এখানে দেখা গেছে যে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 130 মিলিয়ন মানব শিশু ভূমিষ্ঠ হয় আর 3 থেকে 6 বিলিয়ন বৃক্ষ কাটা হয়। মানে বুঝতে পারছো, 130 মিলিয়ন শিশু, সমীক্ষায় দেখা গেছে 130 মিলিয়ন শিশু জন্মগ্রহণ করছে, আর কি হচ্ছে না 3 থেকে 6 বিলিয়ন ভূমি মানে বনভূমিকে ধ্বংস করা হচ্ছে এবং এই দুটি ঘটনায় ক্রমবর্ধমান মানব শিশু অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এবং অরণ্য ধ্বংস হতে চলেছে। এই সমস্ত কারণে আমাদের বাস্তুতন্ত্র কিন্তু ক্ষয় হচ্ছে। এরপরে যে আমাদের মানে সমস্যা, সেটা হচ্ছে কৃষি জমির হ্রাস। দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের বাসস্থানের চাহিদা তো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কথা আগেই আমরা বলছি, যত মানুষের জনসংখ্যা বাড়বে বাসস্থান তত চাহিদা বাড়বে, কারণ মানুষকে বেঁচে থাকার জন্য গৃহ নির্মাণ করতে হবে, থাকতে হবে। ভারতবর্ষে দেখা গেছে 2001 আর 2001 থেকে 2010 এই 10 বছরে প্রায় 1% কৃষিজমি বাসভূমিতে পরিণত হয়েছে। মূলত শহরাঞ্চলগুলির প্রান্তভাগে অবস্থিত যে সমস্ত কৃষিজমি আছে সেইগুলোতে বেশি মানুষ বাসভূমিতে পরিবর্তিত করছে। বড় শহরের তুলনায় ছোট শহরগুলিতে কিন্তু বেশি জমি ব্যবহৃত হচ্ছে। এছাড়া অর্থনৈতিক যে উন্নয়নশীল স্থানে কৃষিজমির হ্রাসের হার হচ্ছে সর্বাধিক। এর ফলে পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদনের যে হার সেটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় জনসংখ্যা বৃদ্ধির জন্য যেমন বাসস্থানের দরকার তেমনি খাদ্যেরও দরকার, কিন্তু আমাদের কৃষিজমি হ্রাস করার কারণে আমাদের কি হচ্ছে, খাদ্যের অভাব দিচ্ছে, যার ফলে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে, খাদ্যের সরবরাহ কমে যাচ্ছে। তো এটা একটা বিরাট সমস্যা। এরপরে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি জলের অভাব। মিষ্টি জলের অভাব, দেখো পৃথিবীর যে জল সেই জলের 3% হচ্ছে মিষ্টি জল, মাত্র 3% হচ্ছে মিষ্টি জল। এর মধ্যে 1/3 অংশ হিমবাহ আর মেরুর বরফ। তাহলে পৃথিবীর সমগ্র জলের 3% মিষ্টি জল, এর মধ্যে আবার 3%-এর মধ্যে আবার 1% হচ্ছে শুধুমাত্র মানে পানযোগ্য অর্থাৎ ব্যবহারযোগ্য। কিন্তু জনসংখ্যার এই অতিরিক্ত বৃদ্ধির ফলে কৃষি, শিল্প, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই জলের ব্যবহার কি হচ্ছে, অত্যধিক হারে বেড়ে যাচ্ছে, যার ফলে ভৌম যে জলস্তর তার সেটা ক্রমশ হ্রাস পাচ্ছে। এছাড়াও মানুষ গৃহ নির্মাণের জন্য পুকুর, ডোবা, খাল ইত্যাদি ভরাট করে ফেলছে এবং ওই সমস্ত স্থানে প্রমোটাররা বিরাট বিরাট অট্টালিকা বানাচ্ছে। কিন্তু এর কুফল হচ্ছে কি, মিষ্টি জলের পরিমাণ হ্রাস পাচ্ছে
তার সাথে সাথে আমাদের যেমন জলের অভাব হচ্ছে, তেমনি জলের মধ্যে থাকা বিভিন্ন জলজ প্রাণী, উদ্ভিদ, তারা কি হচ্ছে, বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বায়ু এবং জল দূষণ। বায়ু ও জল দূষণ। দেখো, জনসংখ্যা বৃদ্ধি বায়ু এবং জলকে দূষিত করছে, কারণ যত কম মানুষজন থাকবে তত সেই জায়গাটা বিশুদ্ধ থাকবে, অর্থাৎ সেই জায়গাটা পলিউশন কম হবে। কিন্তু যদি আয়তনের তুলনায় বা জনঘনত্ব যদি বেশি হয়, তাহলে সেখানে অনেক রকমের দূষণ হবে, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো তো হবেই। কারণ মানুষের যে পরিমাণে থাকার দরকার সেই পরিমাণের তুলনায় যদি অতিরিক্ত বেশি হয়, তাহলে কি হবে না, বায়ু বিভিন্নভাবে দূষিত হবে এবং জলও দূষিত হবে। জনসংখ্যায় ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে কি হচ্ছে না, মানুষের কর্মসংস্থানের দরকার হচ্ছে, বিভিন্ন কলকারখানার সংখ্যা বাড়ছে এবং এখনকার প্রত্যেকটা মানুষ পিছু এক একটা বাড়িতে দেখা যাবে এক একটা করে গাড়ি রয়েছে, যার জন্য এই সমস্ত কলকারখানার যে পরিত্যক্ত ধোঁয়া, এছাড়াও গাড়ি, যানবাহন বা গাড়ি থেকে যে নির্গত কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের কণা, এদের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের পরিবেশে অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে। মানুষ বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এছাড়াও বিভিন্ন অ্যালার্জি ঘটিত রোগে মানুষ ভুগছেন। কলকারখানার বজ্র, বিভিন্ন ধরনের বজ্র পদার্থ গিয়ে জলাশয়ে মিশছে, যেমন ধরো ক্লোরিন, কস্টিক সোডা, ফিনল, সায়ানাইড, অ্যামোনিয়া, সিসা, এই সমস্ত রাসায়নিক পদার্থ আমাদের জলাশয়ে গিয়ে মিশছে, ফলে কি হচ্ছে, জলাশয়কে ব্যাপকভাবে দূষিত করছে। এছাড়াও কৃষিক্ষেত্রে মানুষ কি করছে না, অতিরিক্ত পরিমাণে যে রাসায়নিক সার ব্যবহার করছেন এবং আগাছানাশক, কীটনাশক ইত্যাদি ব্যবহার করার ফলে সেগুলো যখন বৃষ্টির জলের সাথে, আমরা যখন জল দূষণ পড়েছি দেখেছি, সেখানে সেগুলো বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে বিভিন্ন জলাশয়ে গিয়ে পড়ছে, ফলে বিভিন্ন পুকুর, নদী এবং অন্যান্য জলাশয়গুলোকে কি করছে, দূষিত করে তুলে চলছে। এই দূষিত জল থেকে কলেরা, টাইফয়েড, আমাশয়, উদারময় বিভিন্ন ধরনের রোগ হচ্ছে মানুষের মধ্যে। জল দূষণের আরেকটি বড় কারণ হচ্ছে কি, আর্সেনিক দূষণ। আর্সেনিক মিশ্রিত জল পান করলেও মানুষের বিভিন্ন রকমের ডিজিজ হয়, যেমন হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ হয় এবং এছাড়াও বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়। এই সমস্ত কারণে কি হচ্ছে না, বায়ু জল দূষণ হওয়ার কারণে মানুষের বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে এবং মানুষ বিভিন্ন রোগে ভুগতে থাকছেন। এরপরে যে সমস্যাটার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। দেখো, গ্লোবাল ওয়ার্মিং এখনকার একটা সবথেকে বড় সমস্যা, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখন আমাদের কোনো সিজনের ঠিক নেই, কোনো টেম্পারেচারের ঠিক নেই। যে নর্মাল টেম্পারেচার গত 10 বছর আগে ছিল কি গত 5 বছর আগে ছিল, সেটা কিন্তু এখন নেই। প্রত্যেক দিন আমাদের যে টেম্পারেচার সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং যে সময়ে ধরো
শীত আসার কথা সেই সময় শীত আসছে না, বা যে সময়ে বর্ষা আসার কথা, সব কিছু ঋতুর যেন গোলমাল হয়ে যাচ্ছে। একটা বায়ুমণ্ডলের একটা বিরাট বড় পরিবর্তন দেখা দিচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন কারণে হয়। তার প্রধান উৎসটাই হচ্ছে কিন্তু জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা। না, বায়ুমণ্ডলের ওপর যে প্রভাব পড়ছে সেটা হচ্ছে কি না, নানা রকম পরিবর্তন হচ্ছে। গ্রিন হাউস যে গ্যাস আমরা জানি, এই গ্রিন হাউস গ্যাস কি করে না, আমাদের পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এরা সূর্য থেকে যে প্রতিফলিত রশ্মি সেটাকে ধরে রাখছে এবং কি করছে না, সেই তারা তাপ শক্তিকে ধরে রাখছে এবং কি করছে, তারা ভূপৃষ্ঠের মধ্যেই অবস্থান করছে এবং ভূপৃষ্ঠের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছে। তো এই গ্রিন হাউস গ্যাস যত বাড়ছে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে, তত পৃথিবীর তাপমাত্রাও বেড়ে চলেছে। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে যেখানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কি ছিল না, 0.5 ডিগ্রি বেড়েছিল, মাত্র 0.5 ডিগ্রি বেড়েছিল। সেখানে 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে গেছে। ভাবো, সারা বিশ্বের উষ্ণতা ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন কি, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যেটার কারণে মানুষ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন যে শিল্প কারখানা মানুষ তার প্রয়োজনে তৈরি করছে মানব উন্নয়নের জন্য, মানব কল্যাণের জন্য, তার কারণেও কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলো কী করছে, বায়ুমণ্ডল উৎপন্ন হচ্ছে এবং বায়ুমণ্ডলের ভৌত রাসায়নিক অবস্থার কী করছে না, আমূল পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। তাপ শক্তি, পারমাণবিক শক্তি, এই সমস্ত উৎপাদন কেন্দ্র বায়ুমণ্ডলের কী করছে, উষ্ণতাকে বৃদ্ধি করছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো মানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটিয়ে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যে একটা ভয়াবহ সমস্যা, সেই সমস্যা আমাদের সামনে তুলে ধরছে, যেটার কারণে কিন্তু আমরা আস্তে আস্তে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি। তো এরপরে যে কারণটা, যে সমস্যাটা, সেটা হচ্ছে জলাভূমি ধ্বংস। দেখো, বিশ্বের জীববৈচিত্র্যের সর্ববৃহৎ আধার বলতে পারো এই জলাভূমি, তাই না? এছাড়া জলাভূমি স্থানীয় আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমরা জানি। জলাভূমি কি করে না, জলের বিভিন্ন দূষক উপাদানগুলিকে ধীরে ধীরে অপসারণ করে আমাদের জলকে পরিশুদ্ধ করে তোলে। এই জন্য আমরা জলাভূমিকে বলি প্রাকৃতিক বৃক্ষ বা নেচার্স কিডনি। কি বলি? প্রাকৃতিক বৃক্ষ বা প্রকৃতির কিডনিও বলা হয়। জলাভূমিকে বলা হচ্ছে প্রকৃতির বৃক্ষ বা নেচার্স কিডনি। তো দেখো, আমাদের দেহে কিডনির কি কাজ না, কিডনি কি করে, আমাদের রক্তকে পরিশুদ্ধ করে এবং যে সমস্ত বজ্র পদার্থগুলো উৎপন্ন হয়, যে সমস্ত রেচন পদার্থগুলো উৎপন্ন হয়, সেগুলোকে মূত্র তৈরি করে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়, অর্থাৎ ছাঁকনির কাজ করে। ঠিক একইভাবে আমাদের প্রকৃতির যে জলাশয় বা জলাভূমি, এরা কি করে, বিভিন্ন দূষক পদার্থগুলোকে কি করে না, এরা ধীরে ধীরে অপসারণ করে দেয় দূষক পদার্থগুলোকে, যার ফলে কি হয়, পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে। জলটাকে পরিশুদ্ধ করার মাধ্যমে সেই পরিবেশটাকেও পরিশুদ্ধ করে তোলে। এই কারণেই জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, নেচার্স কিডনি বলা হয়। অনেক সময় শর্ট কোয়েশ্চেনে আসে যে প্রাকৃতিক বৃক্ষ হলো ড্যাশ দেওয়া থাকে বা শূন্যস্থান থাকে বা মাল্টিপল চয়েস থাকে, তখন লিখতে হবে প্রাকৃতিক বৃক্ষ হলো জলাভূমি।
তো মানুষ তার জনসংখ্যা বৃদ্ধির কারণে কী করছে না, আবাসস্থল করার জন্য এবং অন্যান্য প্রয়োজনে শিল্প কারখানা বিভিন্ন কারণে কী করছে, সে জলাভূমিকে বুঝিয়ে সেখানে বহুতল অট্টালিকা বানাচ্ছে, শিল্প কারখানা গড়ে তুলছে, যার ফলে এর কুফল কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এবং মানুষের অনেক রকম রোগের সমস্যা দেখা দিচ্ছে এবং পরবর্তীকালে এর প্রভাব কিন্তু আরও ক্ষতিকারক হতে পারে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে খাদ্য সংকট। দেখো, খাদ্য সংকট এই পয়েন্টটা নিয়ে বলার কিছু নেই, কারণ ধরো একটা জায়গায় যতজন মানুষ ধারণ ক্ষমতা আছে এবং তার জন্য যতটা খাদ্য মজুত আছে, তার যদি অতিরিক্ত পরিমাণে বেশি মানুষ সেখানে বসবাস করেন, তাহলে চাহিদার তুলনায় খাদ্য কিন্তু অনেক কম থাকবে এবং খাদ্য সংকট তো দেখা দেবেই। অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি বর্তমান পৃথিবীর একটা অন্যতম সমস্যাই হচ্ছে খাদ্য সমস্যা। এই বিপুল মানুষের যে খাদ্য উৎপাদন করা এবং তাদের সঠিকভাবে বন্টন, এই কাজ কিন্তু খুবই কঠিন। 2000 থেকে 2008 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বের যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে, সেখানে বিভিন্ন মানুষ কিন্তু এই খাদ্য সংকটের জন্য দেখা গেছে তারা অপুষ্টির শিকার হচ্ছে। অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগের শিকার হচ্ছে। প্রায় 20 মিলিয়ন মানুষ দেখা গেছে কি 2000 থেকে 2008 এই সালে 8 সালের গবেষণায় দেখা গেছে এই কটা বছরে যে প্রায় 20 মিলিয়ন মানুষ অপুষ্টির শিকার হচ্ছে। তো বর্তমানে পৃথিবীতে 3.6 সেকেন্ডে একজন ব্যক্তি ওই খাদ্যের অভাবে মৃত্যু হচ্ছে। এর 75%ই হচ্ছে শিশু। দেখো, খাদ্য যদি না পায় তাহলে মানুষ কখনোই জীবন ধারণ করতে পারে না। তো সেই জন্য পৃথিবীতে এত বেশি পরিমাণে জনসংখ্যা বাড়ছে যে সমীক্ষায় দেখা যাচ্ছে 3.6 সেকেন্ডে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মৃত্যু হচ্ছে। 3.6 সেকেন্ডে, প্রতি 3.6 সেকেন্ডে একজন ব্যক্তির খাদ্য সংকটে বা ক্ষুধার জ্বালায় মৃত্যু হচ্ছে এবং এই মৃত্যুর যে হার তার 75%ই কিন্তু শিশুরা। কারণ বড়রা কিছুটা হলেও সারভাইভ করতে পারে, কিন্তু বাচ্চারা সেটা পারে না। তাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়লাম, এখানে বোঝার সেরকম কিছু টপিক নেই, জিনিসটা তোমরা খুবই ভালোভাবে জানো। তো এটাকে জাস্ট মুখস্থ করতে হবে এবং এখান থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা লেখো, যে কোনো দুটি সমস্যা লেখো। কি ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বায়ু ও জল কীভাবে দূষিত হচ্ছে, এইরকমভাবেও আসতে পারে, বা বায়ুমণ্ডলের ওপর কি প্রভাব ফেলছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো সেই জন্য তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে জিনিসটাকে ব্যাখ্যা করে রেডি রাখতে হবে। তো খুব সোজা একটা টপিক, কিন্তু এটা মুখস্থ করতে হবে যে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। এখানে আমরা মোটামুটি 8টা সমস্যার কথা বলেছি। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। পয়েন্টটা মাথায় রাখলেই তোমরা ব্যাখ্যাটা বাকিটা করতে পারবে। কিছুটা ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম সমীক্ষা করে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, এই ধরনের তথ্যমূলক যদি কোনো ব্যাখ্যা করো তাহলে সেটা আরও কংক্রিট হবে অ্যান্সারটা। তো এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। তোমরা 2-3টে বই একসাথে নিয়ে বসো এবং এটাকে একটা নোট আকারে রেডি করতে পারো, সেটা আরও অনেক বেশি বেটার হবে। এছাড়া 3 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কৃষি জমি হ্রাস পাচ্ছে। 4 নম্বর সমস্যা হচ্ছে মিষ্টি জলের অভাব ঘটছে। 5 হচ্ছে বায়ু ও জল দূষণ হচ্ছে। 6 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যেটা এখনকার দিনে খুব বেশি একটা সমস্যার আকারে দেখা দিয়েছে। 7 নম্বর হচ্ছে জলাভূমি ধ্বংস আর 8 নম্বর হচ্ছে
খাদ্য সংকট। তাহলে এই পয়েন্টের ভিত্তিতে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে প্রশ্ন উত্তরগুলো রেডি করবে এবং প্রত্যেকে সুন্দর করে খাতায় লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।